জনপ্রতিনিধিত্ব আদেশ 1972 সংশোধন করে 2008-এ বিধান করা হয় 2020-এর মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতিটি স্তরের কমিটিতে 1/3 নারী সদস্য রাখতে হবে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন দলগুলোর জন্য এ বিধান মেনে চলা বাধ্যতামূলক করেনি। মূলত এরই প্রতিফলন ঘটছে দল এবং নির্বাচনে। তৃণমূলের অবস্থা আরও বেশি নাজুক। সেসব নিয়ে আজ কথা বলবো আজকের অনুষ্ঠানে। USAID ও UKAID-এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইনের আওতায় আয়োজিত অনুষ্ঠান কথা হোক। আপনাদের সাথে আছি আমি নাজমুল আশরাফ। আমাদের আজকের আলোচনার বিষয় তৃণমূল রাজনীতিতে নারীর ক্ষমতায়ন। এই বিষয়ে আলোচনার জন্য বিজ্ঞ প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন কমিশনের মাননীয় কমিশনার ম্যাডাম কবিতা খানম, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, রংপুর সিটি আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজমুন আরা বিউটি, সিলেট বিএনপি সিটি কমিটির ভাইস প্রেসিডেন্ট সামিয়া চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শিক্ষা বিভাগের শিক্ষক ও গবেষক ইমরান হাসান। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। তৃণমূল পর্যায়ে আমাদের সাথে 10 জন নেতানেত্রী যোগ দেবেন। তারা তাদের অভিজ্ঞতার কথা জানাবেন অথবা কোনো কিছু জানতে চাইবেন। জনাব ইমরান হোসেন ভূঁইয়া, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা জানি সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়নের যে অবস্থাটা আমাদের আছে সেটি আশাব্যঞ্জক নয়, হতাশাজনকই বলা যায়। আর তৃণমূল পর্যায়ের বাস্তবতা তো আরও বেশি কঠিন। আপনি সেসব বিষয়ে গবেষণা করেন, কাজ করেন। আমাকে সামগ্রিকভাবে বলেন, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের রাজনীতিতে নারীর ক্ষমতায়নের অবস্থাটা কি, তারা কি কি ধরনের সংকট বা চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্টটি তৈরি করে থাকে, সেইখানে দেখা যায় যে বাংলাদেশকে অনেক আশাব্যঞ্জক কথা শোনানো হয়েছে যে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম 100-তে থাকা একমাত্র দেশ। তো এর পেছনে ওখানে একটি খুব প্রশংসাসূচক বাক্য বলা হয়েছে যে বাংলাদেশে গত 30 বছরে প্রায় 3 দশক আমরা নারী প্রধানমন্ত্রী পেয়েছি, অর্থাৎ দেশের প্রধান একজন নারী। তো সেই ব্যাপারটি যতটা আমরা ওখানে হাইলাইট করতে দেখেছি, কিন্তু আসলে আমাদের তৃণমূলে মানে যখন আমাদের এটি একটি খুব আশাব্যঞ্জক কথা, কিন্তু তখনই আমাদের জন্য চ্যালেঞ্জটি হচ্ছে যে আমরা তৃণমূল পর্যায়ে নারীর যে অংশগ্রহণ রাজনীতিতে থাকার কথা সেটি কিন্তু আশাব্যঞ্জক ভাবে দেখতে পাইনি। আপনি যদি আমাদের সংসদ যেই সংরক্ষিত আসন সেখানে 50টি আছে, কিন্তু তার বাইরে যদি দেখেন সেখানে নির্বাচিত নারী প্রতিনিধি কিন্তু মাত্র 22 জন। এবং আপনি যদি আমাদের মন্ত্রী সভার দিকেও তাকান সেখানে দেখবেন হাতে গোনা কয়েকজন মন্ত্রী আমরা মাত্র নারী পাচ্ছি। তো নারী প্রধানমন্ত্রী থাকার পরও আমরা আজকে যখন আরপিও নিয়ে কথা বলছি তখন এর সংশোধনীতে আমাদের 2020 সালের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা, সেটি আমরা করতে পারিনি। এবং তার জন্যই আজকে নির্বাচন কমিশন অনেকটা হয়তো বাধ্য হচ্ছে বলতে যে এটি না করলে যেহেতু তাদের নিবন্ধন বাতিল হওয়ার প্রশ্ন আসে একটি রাজনৈতিক দলের, সুতরাং এটিকে কিভাবে আমরা সংশোধন করতে পারি। তো তার মানে যখন আমাদের নারী নেতৃত্ব আমাদের জাতীয় পর্যায়ে আমরা নারী নেতৃত্ব পাচ্ছি আজকে প্রায় 3 দশক, কিন্তু তখনই আমরা এই 3 দশকে কেন এই 33% যেই সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারলাম না, সেটি একটি বড় প্রশ্ন হয়েই দাঁড়ায়। আপনি যদি আমাদের গ্রাম বা ইয়ের দিকে তাকান যে আমরা সেখানে ইউনিয়ন পরিষদে কিন্তু আমরা নারী নির্বাচিত প্রতিনিধি পাচ্ছি, তো সেটি আমরা কেন জাতীয় পর্যায়ে আনতে পারছি না, এটিও একটি প্রশ্ন কিন্তু রয়ে গেছে যে যেখানে আমরা নারীদের সংরক্ষিত আসনে নির্বাচিত করতে পারছি। আপনি রাজনৈতিক দলগুলোর একদম জাতীয় পর্যায় থেকে তার ইউনিয়ন পর্যায় পর্যন্ত সেখানে নারীর প্রতিনিধিত্ব খুব একটা কমিটিগুলোতে পাওয়া যায়। মানে তৃণমূল পর্যায়ের কমিটিতে না থাকার কারণ কি সেখানে যোগ্য নারী নেত্রীর অভাব? আমরা জানি পুরুষতান্ত্রিক সমাজে সেখানে নারীদের অংশগ্রহণ একটা চ্যালেঞ্জ, কিন্তু সেটি শুধুমাত্র চ্যালেঞ্জ না, নারীরা হয়তো সেখানে সংখ্যা লঘু হিসেবে তাদেরকে অনেক সময় দেখা হয়। অর্থাৎ এই কমিটিগুলোতে যতটা ওয়েলকামিং হওয়ার কথা, তাদেরকে যতটা স্বাগত জানানোর কথা, বা প্রত্যেকটি গ্রামের ধরুন আমরা গ্রাম আদালত আছে, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড সভা হচ্ছে, এই প্রত্যেকটি জায়গাতে নারীদের অংশগ্রহণটাকে যদি আমরা বাড়াতে পারি তখন কিন্তু নারীরা আস্তে আস্তে তাদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটিও বেড়ে যাবে। এরকম নানান সুযোগ সামাজিক ভাবেই উন্মুক্ত করে দিলেই কিন্তু আমরা নারীদেরকে এগিয়ে আসার সুযোগ দিতে পারি রাজনৈতিক অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই জনাব ইমরান হাসান, আপনার কাছে ফিরবো আমরা। আমি যেতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক। 12 বছরও আওয়ামী লীগের মতো একটি পুরনো দল সারা দেশে তৃণমূল পর্যায়ে যাদের সাংগঠনিক কাঠামো ভিত্তি নেতা কর্মী আছেন, তারপর আপনারা 33% নিশ্চিত করতে পারলেন না।
কেন? আরপি অনুসারে নারীদের যে অংশগ্রহণ সেটিকে নিশ্চিত করা, এবং তার ব্যাপারে তো রাজনৈতিক দল হিসাবে আমরা অঙ্গীকারাবদ্ধ, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে গঠনতন্ত্র অথবা ঘোষণাপত্র, সেখানে আমরা কিন্তু স্পষ্টতই নারীদের ক্ষমতায়নের কথা সবসময় ঊর্ধ্বে তুলে ধরি, এবং সংবিধানের 10 এবং 28 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জীবনের সর্বস্তরে যে মহিলাদের অংশগ্রহণ, রাষ্ট্র এবং জনজীবনে যে নারী পুরুষের সমান অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করা, এবং বিশেষ করে তাদের ক্ষমতায়ন করার ব্যাপারে আমাদের কিন্তু সবসময় কিন্তু একটা মানে অঙ্গীকার, এবং এটা আমাদের গঠনতান্ত্রিক ভাবে আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার নির্দেশে এই দল সবসময় নারীদেরকে কিন্তু অগ্রাধিকার দিয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে নারীরা একসময় অবহেলিত ছিল, কিন্তু এখন কিন্তু নারীরা সমাজের সমস্ত জায়গায় কিন্তু যোগ্যতার সাথে সে তার ভূমিকা পালন করে যাচ্ছে। দলে 33% কেন নিশ্চিত করা গেল না এত বছরেও? না, সেটি একটি প্রশ্ন। সেটি হলো যে আমি যখন সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি এবং বিভিন্ন এলাকায় যখন আমাদের কমিটি গঠন প্রক্রিয়া হয়, তখন কিন্তু যে সকল নারীরা যোগ্যতার সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এবং রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট হতে চায়, তাদেরকে কিন্তু আমরা সুযোগ করে দেই। এখনো বাস্তবতা হলো 1/3 সেই রকম রাজনৈতিক ভাবে নেতৃত্ব দেওয়ার মতো। অ্যাডভোকেট আফজাল, আপনি ঠিকই বলেছেন যে আপনার দল এবং আপনাদের সরকার প্রশাসনে, জাতীয় সংসদে এবং মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব অনেক বাড়িয়েছে। দলের মধ্যে এখন পর্যন্ত অন্যান্য দলের চেয়ে আপনার দলের প্রতিনিধিত্ব সিট অনেক বেশি, সেটিও লক্ষ্যমাত্রার চেয়ে 10% কম, এবং আমাদের কেন্দ্রীয় কমিটিতে 23% আমাদের তৃণমূলে তো সেটা আরো কম। তার মানে ফেল তো ফেলই, 32 পেয়ে ফেল করা আর 10 পেয়ে ফেল করা একই কথা। কিন্তু আমরা এই যে একটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি যে আমরা তো চাই যে নারী পুরুষ সমান তালে এগিয়ে আসুক, এবং সেই ক্ষেত্রে সবাই কাজ করে, এবং কাজ করতে দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বাধা নেই। আমরা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, আপনার দলের এই 33% কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নারীর অবস্থান অনেক নিচে, এটা লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে কি বাধা আছে বলে আপনি মনে করেন? জাতীয় কবি বলেছিলেন, সেদিন দূরে নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাইবে নারীর জয়। আসলে এই যে সুদূর নয়, যে সুদূরটা যে কত দূর এটাই এখন ভাবতে বলতে কষ্ট হচ্ছে, যা আসলে আমরা কিভাবে বলবো। আজকে যে কথাটা আপনি বলেছেন যে দলের ভিতর থেকে আমাদের কেন্দ্র থেকে তৃণমূলে আমাদের নারীর অবস্থানটা কি অবস্থায় আছে, আসলে বলতে গেলে আমি কেন্দ্রের কথা, আমি তৃণমূলে রাজনীতি করি এবং তৃণমূল থেকেই আমি রাজনীতি করে আজকে বিএনপি সাংগঠনিক সম্পাদক হয়েছি। এটাও আমি মনে করি আমার দলের একটি বড় বাংলাদেশের অনেক রাজনৈতিক দলে, বিশেষ করে বড় যে দলগুলো, একটা বিরাট ব্যাপার। বিএনপি এখানে নারী বান্ধব দল হিসেবে সেটা প্রমাণ করেছে, 2 জন নারীকে তারা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে। এবং আপনি যে কথাটা বলেছেন যে বিএনপি কেন এখনো পারেনি, আপনি জানেন যে বিএনপি আজকে 12 বছর আমরা রাজনৈতিক দল হিসাবে নির্যাতিত, নিপীড়িত, মামলা হামলা, বিভিন্ন রকম রাষ্ট্রীয় সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার রাজনৈতিক অবস্থা, সেই অবস্থা নাই বলেই আমরা কিন্তু আমাদের 13% না, আমাদের প্রায় 15% আমাদের তৃণমূলে যখন আমি কাজ করতে মানে ঘর করলে কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত দেখি আসলে রাজনীতি। হ্যাঁ, আমি ওয়ার্ড, থানা, ইউনিয়ন, উপজেলা আমি কাজ করি, এবং আমার বরিশাল বিভাগের প্রায় প্রতিটি জেলা এবং উপজেলার সাথে আমার সরাসরি সম্পৃক্ত। সুতরাং সেখানে রাজনীতির যে কি অবস্থা, রাজনীতির নারীদের অবস্থা, এটা আমি আরো বেশি খোলামেলা আপনাদের সাথে কথা বলতে পারবো, এবং যেটা আমাকে প্রতিনিয়ত দগ্ধ করে যে আমি নারী হয়ে নারীর পক্ষে কাজ করার সুযোগ আমি চেষ্টা করছি এবং মূল বাধাটা কি? এবং আমার কাজ করতে গিয়ে তৃণমূল পর্যায়ে মূল বাধা কাজে লাগানোর চেষ্টা করছি। হ্যাঁ, তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে নারীদেরকে সম্পৃক্ত করা, ক্ষমতায়ন করা, দলে অন্তর্ভুক্ত করা, করা, এক্ষেত্রে মূল বাধা কি দেখছেন আপনি তৃণমূল পর্যায়ে? আচ্ছা, মূল বাধা তো আছে আমাদের, যেমন আমাদের মন মানসিকতার একটা ব্যাপার, যে আসলে নারীদেরকে পদপদবি দেওয়ার ব্যাপারে আমাদের মন মানসিকতার একটা বিরাট এখানে অন্তরায় থাকে, এবং সামাজিক একটা অবস্থান যে মেয়েদেরকে কোন পদ পর্যন্ত দেওয়া যায়, মহিলা বিষয়ক সম্পাদক অথবা সহমহিলা বিষয়ক সম্পাদক, এর বাইরে মূল রাজনীতির ধারায় মেয়েরা যে সাংগঠনিক সম্পাদক, মেয়েরা যে প্রচার সম্পাদক, মেয়েরা যে দপ্তর সম্পাদক, মেয়েরা যে সাধারণ সম্পাদক,
এই পদগুলো মেয়েরা যে আসলে তারা লাভ করতে পারে এবং তারা সেই যোগ্যতা এবং অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে আসলে থাকে। দৃষ্টিভঙ্গির আমাদের সমস্যা। ভাই বললেন আফজাল ভাই হুম, যে মেয়েদের মেধাবী এবং হ্যাঁ, দৃষ্টিভঙ্গির একটা বিরাট সমস্যা আছে। জি। এবং বর্তমানে যে রাজনীতি এখন যে অবস্থাটা, যে বর্তমানে রাজনীতির পরিবেশটা আমাদের নারীদের অনুকূলে না। আপনি দেখেন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা একটা নির্বাচনের নির্বাচন হলে প্রসঙ্গে একটা পরে উপজেলা- আপনাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে 20 সালের মধ্যেও আরপি এর 33% নারী অন্তর্ভুক্তি কিভাবে নিশ্চিত করা যায় নারীর ক্ষমতায়নের ব্যাপারে? আমরা চাচ্ছি যে নারীদেরকে আপনারা প্রথমে মানুষ হিসেবে গণ্য করবেন, তারপর আমাদেরকে সেই সমানাধিকারটুকু দিতে হবে। এখন আমরা 33% 2020 এর ভেতরে কথা ছিল আমাদেরকে দেয়া হবে, কিন্তু সেটা হয় নাই। সেটা 2025 এ গিয়েছিল, যে একটা আলোচনা চলছিল যেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু নির্বাচন কমিশনেও আমাদের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমরা চাচ্ছি যে সেটা দ্রুত বাস্তবায়ন হোক, কিন্তু সেটা বাস্তবায়ন তো হয় নাই। আমরা পরস্পর শুনতেও পাচ্ছি যে সেটা থেকে আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা সামনে কোথায় যাচ্ছি সেটি আমরা আলোচনা করব নিশ্চয়ই, কিন্তু এই বিধানটি কতটা সহায়তা করেছে আপনাদেরকে প্রতিনিধিত্ব বাড়ানোর? সেই 2008 সাল থেকে 2020 সালের মধ্যে আমরা নারীরা কিন্তু প্রাথমিক পর্যায়ে যতটুকু হওয়া উচিত ছিল প্রথম ফাইটিং এ আমরা হয়তো ততটুকু পারিনি, কিন্তু যাই হয়েছে সেটা 15% হোক আমাদের বিএনপিতে, আওয়ামী লীগে 25% হোক। সিলেট বিএনপিতে অবস্থানটা কত শতাংশ? সিলেট বিএনপিতে অবস্থা হচ্ছে গ্রাসরুটে আমাদের অবস্থা খুব একটা ভালো না, কারণ আমরা হয়তো চালকের আসনে আছি। সরকারের যেমন চালকের সেই 91 সাল থেকে চালকের আসনে আছে নারী, কিন্তু যাত্রীর সংখ্যা খুবই নগণ্য, 2-1 জন। সেই রকম সমগ্র বাংলাদেশেও সেই অবস্থায়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে হয়েছে কি, আমাদের সুবিধা হয়েছে যে আওয়ামী লীগ বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের অবস্থানটা আমরা জানতে পারি। তো আমি সেখানে বিএনপি শুধু বলবো না, আমি বলবো সব দলের বাস্তবতা প্রায় একই রকমের। জি, অ্যাডভোকেট নাজমা চৌধুরী বিউটি, যে 2008 সালের আরপিও অনুযায়ী যে 33% কোটা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে যে প্রতিটি দলের 33% কোটা পূর্ণ করতে হবে। তৃণমূলে যে নারীরা রয়েছেন তাদেরকে কিভাবে মূল সংগঠনে আনা যায় এবং মেইন স্ট্রিমে আনা যায় তার জন্য আমার সংগঠন প্রতিনিয়তই কাজ করছেন। আমি আশা করি যে আমরা অচিরেই আমাদের এই 33% কোটা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা তৃণমূলে যারা রাজনীতি করি বা আমরা যারা ছাত্রলীগ করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, তাদেরকে দেখা যায় যে বিশেষ করে আমাদের দেশে মহিলাদেরকে বা নারীদেরকে সংগঠনে, মূল সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বা যে কোনো সংগঠনে নিয়ে আসতে গেলে যে সমস্ত প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হই, সেটা হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থা, প্রতি ধর্মীয় গোড়ামি বা ফতোয়া, পরবর্তীতে দেখা যায় যে মনস্তাত্ত্বিক কারণ। জনাব এম সাখাওয়াত হোসেন, আপনি যখন নির্বাচন কমিশনে ছিলেন, আপনাদের নির্বাচন কমিশনই এই 33% বিধান চালু করেছিল এবং অনেক দূরবর্তী একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। 8 সালের লক্ষ্যমাত্রা ঠিক করেছে 20 সালের। 12 বছরেও আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারলাম না। কোনো দলই এখন পর্যন্ত 33% পূরণ করতে পারলো না। তাহলে এই বিধান করার ক্ষেত্রে কি আপনারা এই বাস্তবতা বিবেচনা করেন নাই যে এই দলগুলোর এই সামাজিক অবস্থা, এই রাজনৈতিক অবস্থায় এই লক্ষ্য পূরণ করা সম্ভব না? সেটা কি অনেক বেশি উচ্চাভিলাষী ছিল? একাধিকবার সমাজের সকল স্তরের রিপ্রেজেন্টেটিভদের কথা হয়েছিল, ইনক্লুডিং লয়ার থেকে শুরু করে, সিভিল সোসাইটি থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে নিবন্ধিত হওয়ার কথা এবং বা যাদের সাথে আমাদের 3 দফা বৈঠক হয়েছে, প্রত্যেকের সাথে এই বিষয়ে কথা বলা হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল আলাপ আলোচনা করে তাদের এগ্রিমেন্ট অনুযায়ী এই 33% রাখা হয়েছিল। আমাদের এইম তো আরো বেশি ছিল, সেখান থেকে 33% এবং ওনাদের অনুরোধে 2008 সাল থেকে 2020 সাল 12 বছরের একটা সময় দেওয়া হয়েছে। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের দেশে আপনি একটা আইন করলেন, যে সেই আইনটাকে কোনোভাবে যদি আপনি ইমপ্লিমেন্টেশন করতে না পারেন বা আপনি সেটা ইমপ্লিমেন্টেশনের প্রয়োগ না নেন, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু মুশকিলটা হলো কি জানেন, পলিটিক্যাল পার্টিগুলো ওই সময় কিছু কিছু পার্টি, সব পার্টি নয়, কিছু কিছু পার্টি যে সমস্ত অবজেকশনেবল কথাবার্তা বলছিল, ইনক্লুডিং
আমরা যাদেরকে অত্যন্ত প্রগ্রেসিভ পার্টি মনে করি তারাও, এবং তাদের সাথে আমাদের রীতিমতো একটা বচসা করে এই কাজটা করতে হয়েছে। এখন ব্যাপারটা হলো যে এইটুকু তো আইন, কিন্তু আইনটাকে প্রয়োগ করবে কারা? আইনকে প্রয়োগ করার দুইটি পার্টি, একটি পার্টি হচ্ছে পলিটিক্যাল পার্টি, আরেকটি হচ্ছে ইলেকশন কমিশন। এখন ইলেকশন কমিশন পরবর্তী পর্যায়ে পর্যবেক্ষণ করেনি এবং বিশ্লেষণ করেনি যে কোন পার্টি কতখানি এগিয়েছে, এবং সেই পার্টিকে হেল্প করার জন্য আমরা এই পার্টিগুলোকে হেল্প করার জন্য আরেকটি প্রভিশন করেছিলাম, একটা ড্রাফট তৈরি হয়ে আছে। সেটা হচ্ছে গভর্নমেন্ট অনুদান পলিটিক্যাল পার্টি, এবং পলিটিক্যাল পার্টিকে ওই অনুদান ডিপেন্ড করবে যে তাদের মহিলা পার্টিসিপেশন কত আছে তার উপরে প্রপোর্শন নির্ভর করবে, ইনক্লুডিং যে তারা একটি নির্বাচনে কত পার্সেন্ট মহিলাদেরকে নমিনেশন দিচ্ছে। প্রধান কারণ হচ্ছে যে অ্যাটিটিউড অফ পলিটিক্যাল পার্টি। একথা ঠিক যে আমাদের দুইটি বড় পলিটিক্যাল পার্টি হেডেড বাই 2 উইমেন, নারী নেতৃত্বে আছে, কিন্তু সেইটুকু তো যথেষ্ট নয়। আপনি দেখেন 300 আসনে সাকুল্যে বোধহয় 20 জন কি 21 জন মহিলা আছেন। তারা কারা? তারা হয় কারো কোনো ডিসিজড পলিটিশিয়ানের ওয়াইফ, না হয় কারো ভাই, ভাগ্নি, ভগ্নী, আত্মীয় স্বজন। ব্যাপারটা হচ্ছে এই পলিটিক্যাল পার্টিকে যদি আইদার আপনি দুটো করতে পারেন, অ্যালিওর অথবা ফোর্স, যে নারীদেরকে আপনি অন্তত যতগুলো নমিনেশন আপনি দিচ্ছেন তার মধ্যে একটা পার্সেন্টেজ নারীদেরকে নমিনেশন দেবেন। তো দেয় না কেন? না দেওয়ার কারণ হচ্ছে যে ইলেকশন যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, টাকা পয়সার প্রচন্ড ব্যবহার হচ্ছে, এবং মানি অ্যান্ড মাসল এই দুটো যোগ হওয়াতে মহিলারা সাহসও করছে না, আসতেও পারছে না। আমি এই কথা মোটেও বিশ্বাস করি না যে আপনি বাংলাদেশে মহিলারা এখনো নেতৃত্ব নেবার যোগ্য হয়নি। এখন ইলেকশন কমিশন যদি এই আইনটাকে পরিবর্তন করে কিয়ামত পর্যন্ত রাখে, তাহলে বাংলাদেশে এটা কোনোদিন ইমপ্লিমেন্ট হবে না। এই কারণে আমরা সবাই আমাদের নিজেদের অ্যাটিটিউড জানি। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের যতই আপনি বিভিন্ন পদে দেন না, কিন্তু ওইভাবে আসবেও না, আসতে পারবেও না। একটা সাজেশন ছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় যে 33% রোটেশনে থাকবে মেইন। ধরুন যদি 4000 ইউনিয়ন কাউন্সিল থাকে, সেখানে যদি সিটি কর্পোরেশনের 90টি বা 100টি বা 99টি ওয়ার্ড থাকে, সেখানে রোটেশনে 33% হ্যাজ টু বি অ্যালটেড টু দিলে আমাদের উইমেন নেতৃত্ব। এগুলো যদি ফোর্স না করেন আর আপনি যদি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দেন, বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট হবে না। ওই অ্যাটিটিউড আমাদের নাই, কাজেই টাইম সীমা আপনাকে দিতেই হবে। ধন্যবাদ এম সাখাওয়াত হোসেন। আবারও কথা বলবো। আপনারা দেখছেন USAID ও UK-AID এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের নারীর জয় সবার জয় ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠান কথা হোক। এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ। আমি কমিশনের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনার প্রশ্নটি কার কাছে? আমি প্রশ্ন করতেছি নির্বাচন কমিশন আছে আরপিও আইন অনুযায়ী 33% নারী অন্তর্ভুক্তি সময়সীমা শেষ হলেও এখনো তা বর্ধিত কোনো আইন করা হয়নি। একটি দলের নারী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো সময়সীমা উল্লেখ না করে যত দ্রুত সম্ভব আরপিও আইন পাস হতে যাচ্ছে, এটা আমরা শুনি। এরকম বিষয় তো হলে বিভ্রান্তি সৃষ্টির স্কোপ অনেক আছে। তো আমার কথা হচ্ছে আরো 5 বছরের জন্য সময়সীমা বাড়িয়ে আরপিও আইন পাস করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা রাখবে। যে আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিপোর্টে আমি একটি প্রস্তাব রাখতে চাই, যেহেতু সদ্য আফজাল ভাই এখানে আছেন। উপজেলা অনুমোদন দিয়ে থাকেন জেলা কমিটি, এভাবে জেলা কমিটি অনুমোদন দিয়ে থাকেন কেন্দ্র কমিটি। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার আগে কিন্তু একটু আলাপ আলোচনা হয়। সেক্ষেত্রে যারা অনুমোদন দেন তারা যদি ওই কমিটিগুলোকে বলে যে পূর্ণাঙ্গ কমিটি আগে এত % নারীকে এখানে অন্তর্ভুক্ত, তাহলে আমরা কমিটি অনুমোদন দেব না বা দেয়া যাবে না, এরকম সৃষ্টি করতে পারলে মনে হয় এই বিষয়টুকু একটু বৃদ্ধি পাবে, এটা আমি মনে করছি। আমি মাহমুদ হোসেন মালু। আমার প্রশ্নটা হচ্ছে, শুধু কি দলে নারী অন্তর্ভুক্ত করলে নারী ক্ষমতায়ন ঘটছে?
নারীদেরকে শুধুমাত্র সদস্য বা নারী বিষয়ক সম্পাদক রাখা হয়, সেই ক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছে? এছাড়াও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীরা নেতৃত্ব দিতে পারছে কিনা, এই বিষয়গুলো কিভাবে নিশ্চিত করা যেতে পারে? আমি জুবি আলিয়া টুই, আমি ছাত্রলীগের একটা কমিটিতে আছি মহানগরের। আমি সেখান থেকেই বলতে পারি, আমাদের কমিটিতে সদস্য সব মিলিয়ে 241 জন, যেখানে নারী সংখ্যা মাত্র 5 জন। এটা খুবই মানে হতাশাব্যঞ্জক আমাদের জন্য। এই কারণে কি আমরা তৃণমূল রাজনীতিতে মূল দলে নারীর পূর্ণ ক্ষমতায়নের জন্য, নারী বান্ধব রাজনীতি চর্চার জন্য কোনো জেন্ডার পলিসি তৈরি করতে পারি না? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ময়মনসিংহ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি। তো আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূলের নারীদের মূল দলে নিয়ে আসার জন্য কেন্দ্র থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা যায় কিনা? আচ্ছা, অ্যাডভোকেট আফজাল হোসেন, অনেকগুলো প্রশ্ন আমি মিলিয়ে একসাথেই বলি। সেটি হচ্ছে যে রাজনীতি বিমুখতা, মানুষের এই রাজনীতি বিমুখতা দূর করার জন্য আপনার দল কি ভাবছে? যে রাজনৈতিক বিমুখতা কিন্তু এটি একটা আপেক্ষিক ব্যাপার, একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমরা যখন কমিটি করতে যাই অথবা বিভিন্ন অঙ্গ সংগঠন অথবা বিভিন্ন আমাদের ভাতৃ সংগঠনের যে সংগঠনগুলো হচ্ছে, সম্মেলন যখন হয়, তখন কিন্তু মানে রাজনীতির প্রতি যে মানুষের বিমুখতা অথবা নির্বাচনী নমিনেশন প্রক্রিয়া যখন হয়, তখনও যেভাবে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা দেখি, তাতে কিন্তু কখনই মনে হয় না বিমুখতা আছে। এটি আমি মনে করি যে বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এক ধরনের এই কথাটি বলা হচ্ছে। নারীকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য তাকে ক্ষমতায়ন করতে হবে, এবং সেই ক্ষমতায়ন প্রক্রিয়ায় রাষ্ট্রীয় নীতিতে যেমন থাকতে হবে, রাজনৈতিক পার্টির গঠনতন্ত্রে থাকতে হবে, এবং আরপিও নির্দেশনা পার্টি অনুসরণ করতে হবে। এবং আমার দল অনুমোদন দেয় বলেই কিন্তু তৃণমূল পর্যায়ের নারীরা কিন্তু ট্রেনিং গ্রহণ করে তাদের লিডারশিপ ডেভেলপমেন্ট করতে পারছে। পাশাপাশি আরেকটি জিনিস, সেটি হলো যে এটি নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো যে আরেকটি প্রশ্ন যেটা উত্থাপন করা হয়েছে, যে কমিটি অনুমোদন যখন দেওয়া হবে তখন শর্ত জুড়ে দেওয়া, এত শতাংশ নারীকে পদ দিতে হবে, শর্ত দিয়ে আসলে সব কাজটি হয় না, বা সুপারিশও করা যেতে পারে। হ্যাঁ, সেটা আমাদের এক ধরনের নির্দেশনা অথবা এক ধরনের সুপারিশ আমাদের থাকবে। সেটা হলো উচ্চতর কমিটিতে যারা থাকবে, নিম্ন স্তরে কমিটির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যত নারী এটা বিবেচনা করবেন আপনারা নিশ্চয়ই। আমি তো বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস জানছি আপনার কাছে আসতে চাই, আপনি কি মনে করেন দেশে রাজনীতি বিমুখতা আছে, এবং সেই রাজনীতি বিমুখতার কারণে নারীরাও রাজনীতিতে পিছিয়ে পড়ছে? আজকে দেখেন কত বছর বাংলাদেশের ছাত্র সংসদের কোনো নির্বাচন নাই, কি করে ছাত্র রাজনীতি থেকে মেয়েরা আসবে? সেই নেতৃত্ব আজকে শূন্যতা। আজকে উপজেলা ভাইস চেয়ারম্যানের যে নির্বাচনে মেয়েরা নির্বাচিত হয়েছিল, আমরা বিগত দিনে দেখেছি যে উপজেলা ভাইস চেয়ারম্যানের মেয়েরা অনেক ভালো ভূমিকা রেখেছে, এবং মানুষের সেই এলাকার জন্য ভূমিকা রেখেছে, পাশাপাশি নারী সমাজের জন্য তারা কাজ করেছে। আজকে উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, আজকে কি নির্বাচন হচ্ছে? সেখানে কোনো নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, শুধুমাত্র বর্তমান সরকারের যে দল, তারাই নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে বিরোধী রাজনীতিকের কোনো অস্তিত্ব নেই। তাহলে এই যে একটা রাজনীতির প্রতিহিংসা, এটাও কিন্তু রাজনীতিতে নারী বিমুখতার একটা অন্যতম কারণ। আজকে সামাজিকভাবেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দলের ভিতরে যে আমাদের মেয়েদের অনেক বেশি দলের পদ পদবীর ব্যাপারে স্বাধীনতা আছে, সেখানেও আমাদের বাধা আছে। সবকিছু যুদ্ধ করেই সবকিছু, এই লড়াইটা আমাদের দীর্ঘদিনের লড়াই। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে আসছি, আমাদের ক্ষমতায়নের কথা বলতে আসছি, তৃণমূলে বন্ধের পক্ষে কথা বলতে আসছি, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আমাদের নারীদের কথা বলতে চাই। এই মঞ্চটা আমাদের একটা জায়গায় নারীর ক্ষমতায়নের ব্যাপারে এক জায়গায় আসতে পারছে কিনা, নাকি দোষাদোষীর মধ্যে এই সমস্যাটা আটকে যাচ্ছে? আমরা শুনবো আপনার কাছ থেকে আরো। আমি এখন শুনতে চাই সিলেট বিএনপি সিটি কমিটির ভাইস চেয়ারম্যান সামিয়া চৌধুরী। ঠিক একই বিষয়ে পরিবেশের কথা বলছিলেন আপনার দলের একজন সহকর্মী। এটা কি শুধু দেশের, সমাজের, রাষ্ট্রের, সরকারের ব্যাপার, নাকি দলের ভেতরকারও ব্যাপার? নারীকে রাজনীতিতে আগ্রহী করে তুলতে তিনটি দিকে আমাদের মনে হয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে নারীকে নিরাপত্তা দিতে হবে, নারীর দিকে সহযোগিতামূলক মনোভাব পোষণ করতে হবে, এবং ইচ্ছা শক্তিটা থাকতে হবে নারীর। আমাদের ইচ্ছা শক্তি আছে দেখা গেছে, আমাদের সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে। সেটা আরপিও একটা 2020 সালের মধ্যে যদি আমরা বলেছিলাম, সেটা হয়নি। 2025 সালের একটা টার্গেট দিয়ে যদি দেয়া হতো, যেমন শীঘ্রই সিলেট মহানগর বিএনপি হয়তো কনভেনিং কমিটি চলে আসবে, আহ্বায়ক কমিটি হবে সম্মেলন প্রস্তুত করার জন্য।
সেখানে আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সেখানে কনভেনিং কমিটি যেন 33% নারীকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়। আমরা যারাই আছি সেখানে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে বিরোধী দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2007 সালের পর থেকে কিন্তু আমরা বিরোধী ভূমিকায় পালন করছি এবং সেখানে আমরা নানাভাবে হেনস্থা হচ্ছি। সেখানে হয়তো নারীরা আমরা 33% এই মুহূর্তে কতটুকু পারবো জানি না, কিন্তু যতটুকু পারবো সেদিকে আমাদেরকে কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়ে গেছে। এখন সেই জায়গাটায় যদি আমরা সেই 2025 এর ভেতর, অর্থাৎ 2025 সালের ভেতর যদি আমরা সেটা টার্গেটের ভেতর না আনতে পারি, তাহলে এটা অনেক পিছিয়ে যাবে। আমি ইমরান হাসান, আমাদের এই রাজনীতি সংস্কৃতি যারা চর্চা করেন, রাজনীতিবিদ, রাজনৈতিক দলগুলো, তারা না বদলালে তো এটা বদলানোর কোনো সুযোগ নাই। এই রাজনৈতিক সংস্কৃতি বদলের কি উপায় আছে আপনার জানা? গবেষণার ফলে আপনি কি পরামর্শ দেবেন? শুধুমাত্র আইন করেই কিন্তু সম্ভব না যে আপনি সত্যিকার, আমরা যদি এটাকে বলি যে কার্যকর অংশগ্রহণ, সেটি সম্ভব না। তার জন্যই সমাজের পরিবর্তনটি লাগবে। এবং যেমনটি আমরা বলছিলাম যে আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে যেখানে নির্বাচিত নারী প্রতিনিধিরা আছে, তো তাদেরকে, এবং আমাদের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যখন এই প্রতিনিধিরা একদম তৃণমূল পর্যন্ত আছেন, তারা যখন দলের সাথে সংযুক্ত থাকেন, তাদের মাধ্যমে কিন্তু কমিটিগুলোতে নারীদেরকে আরো বেশি সম্পৃক্ত করার একটা সুযোগ থাকে। যে আমাদের যারা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে যারা ইতিমধ্যে রাজনীতি করছেন, তো সেইখানে আপনি বরং যেমন বলছিলেন যে কোনো নেতার স্ত্রী বা তাদের একদমই একটা রাজনীতি, কোনো পরিবারের কাছে রাজনীতিকে জিম্মি না রেখে তৃণমূল পর্যায়ে কিন্তু রাজনীতিকে আরেকটু উন্মুক্ত করতে হবে। এবং যেন স্থানীয় পর্যায়ে যখন ওয়ার্ড, ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ে যখন এই সম্মেলনগুলো হবে, সেখানে কিন্তু এই সম্মেলনগুলোতে নারীদের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। এবং সেটিও নিশ্চিত করতে হবে নারীরা যেন কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। তো সেটি নিশ্চিত করতে পারলে কিন্তু আপনি আস্তে আস্তে তৃণমূল থেকে নারীদেরকে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। আর অবশ্যই সংস্কৃতির ব্যাপারটি, যে সঠিকভাবে নারীরা, এবং সেটি সরকারি দল হোক বিরোধী দল হোক, আমরা তো বিরোধী দলকে আসলে বলি যে তারাও শ্যাডো গভর্নমেন্ট, যারাই থাকবেন বিরোধী দলে তারাও কিন্তু তাদেরকেও সেই স্পেসটা দিতে হবে, তারা যেন তৃণমূল পর্যায়ে থেকে তাদের অনুষ্ঠানগুলো করতে পারেন, রাজনৈতিক যে অনুষ্ঠান আছে তাদের দলের যে অনুষ্ঠান। তাহলে এই চর্চাটা যদি আমরা করতে পারি, এই সহমর্মিতা এবং শ্রদ্ধাবোধ আমাদের থাকে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে, তাহলেই এই পরিবর্তনটা আসতে পারে। কিন্তু পুরুষ নেতৃবৃন্দের থেকেও আসতে পারে। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনার কাছে ফিরতে চাই। আরপিও যে বিধান আপনারা করেছেন, যেটা লক্ষ্য পূরণ হয়নি, সবকিছু মিলিয়ে কিরকম নতুন ব্যবস্থা করলে পরে আরপিওর মাধ্যমে নির্বাচন কমিশন দলগুলোকে এই প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাধ্য করতে পারে? আমাদের দেশে অভ্যাস যদি আপনি করাতে চান আপনার রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে দুটি কাজই করতে হবে। একটা হচ্ছে আপনাকে একটা কোয়েসিভ পাওয়ার আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আপনি নোটিশ দিতে পারেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে যে আপনাদের এই যদি পুরা না হয় তাহলে আপনাদের নিবন্ধন বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হবে। এইগুলো যদি আপনার পাবলিকলি জানানো হয়, তাহলে আমাদের দলগুলো কিন্তু সাধারণত এই ধরনের প্রপাগান্ডার মধ্যে থাকতে চান না, নেতিবাচক প্রপাগান্ডা। কাজে আমার মনে হয় না, আমি যাদের সাথে ডিল করেছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের ভিতরে কিন্তু আমি দেখেছি যে আইন না মানার কোনো আমি প্রবণতা দেখি। কিন্তু মাঝে মধ্যে আপনাকে মনে করাতে হবে, দ্বিতীয় কথাটি আমি যেটা বলেছি, আমি ফার্মলি মনে করি যে নারীদের ক্ষমতায়নের চেষ্টার সাথে সাথে অর্থায়নের ব্যাপারটা আছে। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিই, যদি কোনো নারী মনে করেন যে তিনি একটা ইউনিয়ন কাউন্সিলর নির্বাচন করবেন, তার জন্য যে মোবিলাইজেশন দরকার, সেই মোবিলাইজেশনের সামর্থ্য বোধহয় তার হয়তো হবে না। সেই সামর্থ্যটা যদি তিনি বিবাহিত হন, তার যে স্বামী, আমি সরি বলতে যাচ্ছি, তিনিও যোগান দেবেন না। যাই কি দরকার তোমার এই সমস্ত টাকা পয়সা খরচ করা? এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল কথা। আপনি মহিলা যারা এখানে প্রেসিডেন্ট, তাদের জিজ্ঞেস করুন। কাজেই আপনি তাদেরকে প্রণোদনা দিতে হবে, যদি দাঁড়ালে পরে অমুক যদি এত % প্রার্থী দেয় এই স্তরে, তাহলে আপনার সরকারের তহবিল থেকে এত দেওয়া হবে। এটা কিন্তু আইন করা যায়, অনেক দেশে আছে। প্রধানমন্ত্রী মহিলা, ঠিক আছে, অপোজিশন পার্টি মহিলা, এগুলো তো ঠিকই আছে, ফার্স্ট ক্লাস।
পৃথিবীতে হয়তো আমরা এক্সাম্পল তৈরি করতে পারি, জি কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন, বাংলাদেশে মহিলা রিপ্রেজেন্টেশন উপমহাদেশে সবচেয়ে কম। আমরা যেসব নমিনেশন দিতে দেখি পুরুষ প্রার্থীদের, তাদের অংশে আমাকে বলুন আজকাল যে নারীরা আপনার ইলেকশনে বা পলিটিক্সে আসছে, জি তাদের এডুকেশন কোন দিকে কত কম। নির্বাচন কমিশন যেন এটাকে ওপেন করে না রাখে, প্রয়োজনে তারা সবার সাথে আলাপ করে এটাকে এক্সটেন্ড করেন, না হলে এই আইনের কোনো কার্যকারিতা থাকবে না। ধন্যবাদ এম সাখাওয়াত হোসেন। আপনারা দেখছেন ইউএসএআইডি ও ইউকে এইডের যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের নারীর জয় সবার জয় ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠান কথা হোক। এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। আবারও আমন্ত্রণ জানাচ্ছি কথা হোক অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি তৃণমূল রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে যারা প্রশ্ন করেননি তাদের কাছ থেকে আরো কিছু প্রশ্ন শুনতে চাই। কে প্রশ্ন করতে চান, পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আমি ফারহানা বেগম সুমি। অনেক সময় ভাবা হয় নারীরা শুধু নারী সংগঠনেই কাজ করবে, অন্যান্য সংগঠনে নয়। ফলে নারীরা অন্যান্য সংগঠনে কাজ করতে পারে খুব কম। কি ধরনের রাজনৈতিক পরিবেশ থাকা দরকার যেখানে শুধু নারী সংগঠন নয়, নারীরা সকল ধরনের সংগঠনে কাজ করবে? আমি গুলশান আরা মমতা। যে আমরা জানি অন্যান্য অঙ্গ সংগঠনে নারীর অন্তর্ভুক্তি খুবই কম, নারীদের অন্তর্ভুক্তি খুবই কম। শুধুমাত্র মহিলা দল বা মহিলা লীগই নয়, অন্যান্য অঙ্গ সংগঠন কিভাবে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়? আমি সাইকা। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল নারীদের ভিজিবিলিটি বাড়ানোর জন্য ও নারীদের শক্তিশালী নেটওয়ার্কের জন্য প্রশিক্ষণ কর্মশালা ছাড়াও আরো কি উদ্যোগ আছে যে তৃণমূলের নারীদের রাজনীতিতে আরো অ্যাক্টিভ থাকবে? অ্যাডভোকেট আফজাল, 33% কবে নাগাদ পূর্ণ করার প্রতিশ্রুতি দিতে পারেন আপনি? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমাদের গঠনতন্ত্রটাও যদি আপনারা অনুধাবন করেন, তাহলেও কিন্তু দেখতে পাবেন যে আমরা কিন্তু একবারে সুস্পষ্টভাবে গঠনতন্ত্রে নারীদের ক্ষমতায়ন করার ব্যাপারে তাদের যে লিঙ্গ সমতা, তার আয় বৈষম্য এবং সামাজিক সুরক্ষা দেওয়ার ব্যাপারে যে সকল কার্যকর পদক্ষেপ আমরা আমাদের সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করেছি, সেটি কিন্তু এবং সেই অনুযায়ী আমরা যে কর্মপন্থা গ্রহণ করার ব্যাপারেও কিন্তু আমরা উদ্যোগী হয়েছি। সুতরাং ভবিষ্যতে আমি মনে করি যে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রযাত্রা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যে সুষম উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, সমাজের কোনো শ্রেণী পেশার মানুষ, কোনো লিঙ্গ মানে শ্রেণী পেশা কোনো কিছু বিবেচিত না হয়ে সকল মানুষের জন্য একটা সুন্দর আবাসভূমি গড়ার জন্য আমাদের প্রিয় নেত্রী কাজ করে যাচ্ছেন। সুতরাং অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা নারীদের ক্ষমতায়ন করার জন্য, তাদের রাজনৈতিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য এবং 33% কেন, হয়তো অদূর ভবিষ্যতে আরো নিশ্চয়ই সেটা আমরা আশা করব। জনাব এম সাখাওয়াত হোসেন, আমরা তো শুধু সমস্যা কথাই শুনছি এবং সমস্যার মধ্যে আটকে আছি, আমরা একটু সম্ভাবনা প্রত্যাশার কথা শুনতে চাই। সম্ভাবনা কিন্তু আমি অন্তত এটুকু বলতে পারি উইদাউট এনি প্রেজুডিস দ্যাট আওয়ামী লীগে প্রোগ্রেসটা কিন্তু মাচ বেটার, আমি বলবো না ফুলফিল, মাচ বেটার দেন আদার পার্টি। এখন অনেকে হয়তো বলতে পারেন যে বিএনপি বলতে পারে আমাদের তো কার্যক্রমই নাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু কথাটা হচ্ছে না থাকলেও প্রচুর মহিলা ইভেন ওই দলে যারা যোগদান করতে চান, রাজনীতি করতে চান, তো তাদেরকে আপনার শুধু রাজনৈতিক দলে যোগ দিলে তো হবে না, তাদেরকে কিছু কিছু দায়িত্ব দিতে হবে। একই কথা আমাদের রুলিং পার্টি, আমার মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী একবার বলছিলেন যে সংসদের সিট বাড়ায় 400 করা হবে, তার মধ্যে 100 নারীরা ডাইরেক্টলি ইলেক্টেড হবে, কিন্তু সেটা আর হয়নি। উনি বলার পরে ওই গত টার্মে, এর আগের টার্মে বলেছিলেন, আগের টার্মে, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি সেটা হয়তো যারা রুলিং পার্টির এমপি আছেন বা অন্যান্য নেতারা আছেন তারা বলতে পারে। এটাও যদি হতো তাহলে আমরা হয়তো দেখতাম যে সেখানে 100 নারীর সরাসরি নির্বাচনে উপস্থিত হতো। আরেকটি বিষয় আমি বলবো, যোগ্যতার ভিত্তিতে এখনো যারা আছে, যাদেরকে ক্ষমতায়ন কিন্তু শুধু যোগ দিলে হয় না, ক্ষমতায়নের জন্য তাকে পাবলিক আপনার এক্সপোজারে আনতে হবে। এখনো যাদেরকে নেওয়া হয়
আমার মনে হয়, আমি রিকোয়েস্ট করবো অল পলিটিক্যাল পার্টিকে, যে চাচাতো বোন মামাতো বোন অমুক এমপি সাহেব মারা গেলেন, তার এই মেন্টালিটি থেকে বের না হলে নারীকে আপনি 33% দেন, 40% দেন, 50% করেন, তাদেরকে যদি ক্ষমতায়ন করতে, পলিটিক্যাল ক্ষমতায়ন, যদি তার ডিসিশন মেকিং কোনো কন্ট্রিবিউশন না থাকে, তাহলে পদ দিয়ে তো কোনো লাভ হবে না। অনেক ধন্যবাদ ডক্টর এম সাখাওয়াত হোসেন। মাননীয় নির্বাচন কমিশনার, আমরা জানি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল 2008 সালে। সেটি হচ্ছে যে প্রত্যেকটি দলের প্রত্যেক পর্যায়ে 33% পদ নারীদেরকে দেওয়ার। সেটি 2020 সালের লক্ষ্য ছিল, অর্জিত হয়নি। এটি এখন কোন অবস্থায় আছে এবং এর প্রয়োগটা কোন পর্যায়ে আছে, এবং প্রয়োগের ক্ষেত্রে যেই ঘাটতি বা ব্যর্থতা আছে তার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর উপরে আপনাদের কি ধরনের নির্দেশনা বা আপনার অনুরোধ বা যাই হোক না কেন, দলগুলোকে আপনারা কোনো বার্তা দিয়েছেন কিনা ব্যাপারে? আর্টিকেল 90B তে বলা হচ্ছে যে 33% প্রত্যেকটা কমিটিতে 33% নারীর অন্তর্ভুক্তি থাকতে হবে, এবং এটা গঠনতন্ত্রেই থাকতে, মানে এই শর্তটা থাকতে হবে। তো আমরা হচ্ছে 2017 সালে আসার পরে 18 থেকে আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে একটা চিঠি দিয়েছিলাম যে তারা 33% রাখার বিষয়ে আইনটা কতটা কমপ্লাই করতে পেরেছে। আমরা 33% কমপ্লাই হয়েছে, এটা কিন্তু কোন রাজনৈতিক দলের যে প্রতিবেদন দিয়েছেন ওনারা আমরা পাই নাই। তো আমাদের তো 2020 পর্যন্ত সময় ছিল, 18 সালের পরে 2020 পর্যন্ত সময় ছিল। এই 2020-তে আমরা আবার নেক্সট আরেকটা চিঠি দেওয়ার আমরা চিন্তা ভাবনা করেছি, যেহেতু টার্গেটটা 2020 পর্যন্ত ফুলফিল করার একটা শর্ত ছিল। এই টার্গেটটা 2020 পর্যন্ত ফুলফিল করা হয়েছে কিনা এইটা আমরা প্রতিবেদন চাইবো আর কি আবার, যেহেতু 21 আমাদের শুরু হয়েছে। ইভেন আমরা বুঝতে পারছি হয়তো বা 2020-কে আমাদের একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা চাই যে নারীরা আসুক। আমরা অলরেডি একটা সুপারিশ পাঠিয়েছি যে 2030 পর্যন্ত পলিটিক্যাল পার্টিকে এটা সুযোগটা দেওয়া যায় কিনা, তবে এটা কিন্তু এখনো পেন্ডিং। তবে আমরা পলিটিক্যাল পার্টির কাছ থেকে আবার চাইবো, আমরা এই চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং চাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি 2020 পর্যন্ত কত শতাংশ এসেছে, এবং তারপরেও আমরা যেহেতু 2020 পর্যন্ত 33 হয়নি, এই সম্ভাবনা মাথায় রেখে কিন্তু আমরা টাইমটা বাড়ানোর না ভালোই আছে, কিন্তু পুরোটা কেউ করতে পারেনি। এবং পুরোটা অ্যাকচুয়ালি আমাদের তৃণমূল পর্যায়ে নারীর রাজনীতিতে অংশগ্রহণ কিন্তু আরো অনেক বিষয় থাকে, যেমন পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সবগুলো বিষয় থাকে। তৃণমূল পর্যায় থেকে নারীদের এই রাজনৈতিক নেতৃত্ব উঠে আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। শুধু যে একমাত্র পলিটিক্যাল পার্টি ইচ্ছাকৃতভাবে করছে না, আমি কিন্তু সেই বিষয়টা মনে করি না। সম্মানিত মাননীয় নির্বাচন কমিশনার জনাব এম সাখাওয়াত হোসেন, তিনি একটি পরামর্শ দিয়েছেন, এ ব্যাপারে আপনার মতামত চাই। সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন আইন করে এরকম করতে পারে যেই দলগুলো নারীদের এই শতাংশ বা অনুপাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, তাদেরকে একরকমের রাষ্ট্রীয় তহবিল বা স্টেট ফান্ডিং করা হবে, সেটা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে। এই ব্যবস্থা সম্পর্কে আপনার মতামত? বাংলাদেশ কিন্তু নারীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই। সুতরাং প্রত্যেকটা পর্যায়ে নারী নেতৃত্ব আসলে তো আমরা অবশ্যই চাই। সেক্ষেত্রে যদি কমিশন মনে করে এরকম কোনো কিছু, যেটা সাখাওয়াত সাহেব বলে গেছেন যে করলে আরো উদ্বুদ্ধ হবে বা তাদের মধ্যে একটা বাইন্ডিংস তৈরি হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে। জি মাননীয় কমিশনার, আপনি আমাদের সাথে একটুখানি থাকবেন। আমাদের অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ কি মাননীয় নির্বাচন কমিশনারকে কোনো প্রশ্ন করবেন? আমার ক্ষেত্রে আমি বলবো, আমি উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক চেয়েছিলাম, সেখানে কিন্তু দলের মধ্যে আলোচনাটাই হয়েছিল যে নারী, আমরা সংখ্যালঘু হয়ে যাই সেক্ষেত্রে, কিন্তু এটি থেকে উত্তরণের যদি একটা নির্বাচন কমিশন যদি একটি মানে নির্দিষ্ট কোঠা এভাবে দলের মধ্যে সুপারিশ করে দিত, তাহলে হয়তো আমরা এগোতে পারতাম। এটি ওনার কাছে আমার
অনুরোধ। পুরুষের পাশাপাশি একজন মেয়েও যখন নমিনেশন চাচ্ছে, তখন আমরা কিন্তু মেয়েটাকে, আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি চিন্তা করছি যে মেয়েটাকে কিন্তু আমরা মনে করছি যে সে ভোট পাবে কিনা, মানে আমি তো চাচ্ছি নির্বাচিত করতে, আমি চ্যালেঞ্জ নিচ্ছি না। আমি যদি চ্যালেঞ্জ না নিই তাহলে নারীদের এই যে যোগ্যতা বা দক্ষতা দেখানোর জায়গাটা তো তৈরি হবে না। আমাকে তো চ্যালেঞ্জ গুলো নিতে হবে। কারণ আমি যদি সবসময় মনে করি একজন পুরুষের সঙ্গে একজন মেয়ে যখন দাঁড়াচ্ছে, তখন ভোটাররা ওই মেয়েটাকে ভোট দিবে কিনা, হয়তোবা সে নির্বাচনে নির্বাচিত নাও হতে পারে। পুরুষটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। এই দৃষ্টিকোণগুলো কিন্তু আমাদের, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আমাদের বদলাতে হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মাননীয় নির্বাচন কমিশনার কবিতা খানম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত সকল প্যানেলিস্ট, সকল অতিথি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। USAID ও UK এইডের যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইনের আওতায় আয়োজিত কথা অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী অনুষ্ঠানে ভিন্ন কোনো বিষয় এবং ভিন্ন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.